স্বৈরাচারের ভাষা বাদ দিন, না হলে বুঝে নেব ফেসিবাদ আপনাদের মনেও। জাতীয় ঐক্যের নামে অহংকার, তুচ্ছ-তাচ্ছিল্য আর অরাজনৈতিক ভাষা ব্যবহারকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আবু সাইদরা যদি বুক পেতে না দিত, হয়তো আজকের বাংলাদেশ আমরা দেখতাম না। আজকের জীবন হয়তো ফেসিবাদীদের হাতে চলে যেত। আজকে যারা বিভিন্নভাবে দাবি দেওয়া তুলে ধরছেন, তখন তারা কোথায় থাকতেন? সুতরাং অহংকার করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে কাউকে ছোট করে কথা না বলি, না হলে আমরা বুঝে নেব স্বৈরাচারী বীজ তাদের মনে বাসা বেঁধেছে। শনিবার রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশের সমাপনীতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির আরও বলেন, জাতীয় ঐক্যকে ধারণ করুন, অহংকার নয়, সংযম দেখান। অতীতে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, সেই লড়াইয়ে আমরা জিতেছি। এখন আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতিকে মূলোৎপাটনে আমরা ঐক্যবদ্ধ থাকব। জামায়াতে ইসলামী সেই লড়াইয়ে ছিল, থাকবে এবং জয়লাভ করবে ইনশাআল্লাহ। বক্তব্যের শুরুতে 3 নেতাকর্মীর মৃত্যুর খবর দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, আজকের সমাবেশে অংশ নিতে গিয়ে আমাদের 3 ভাই ইন্তেকাল করেছেন। আল্লাহ তাদের জান্নাত দিন, পরিবারকে ধৈর্য ধরা তৌফিক দিন। তিনি বলেন, জাতির সামনে আমাদের অনেক করণীয়। অতীতে বুক পেতে দিয়ে জামায়াতকারীরা শহীদ হয়েছে। আজ যারা নতুন কথা বলছেন, তাদের অতীতের অবস্থান ইতিহাসে নেই। সুতরাং আমরা জাতীয় ঐক্য চাই, কিন্তু কাউকে ছোট করে কথা বলার অধিকার নেই। জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি। জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শনিবার বিকালে দলের মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সালাউদ্দিন আহমদ বলেছেন, জামায়াতের এই সমাবেশে বিএনপির কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। এদিকে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে জানিয়েছেন, পিআরের পক্ষে থাকা দলগুলোকে কেবল এই জাতীয় সমাবেশে আমন্ত্রণ করা হয়েছে। শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর 2টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জামায়াতের সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। 7 দফা দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। উল্লেখ্য, পরিবর্তিত পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নানা ইস্যুতে বিএনপি ও জামায়াতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। সাম্প্রতিক সময়ে মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনা ঘিরে এই টানাপোড়েন আরও প্রকট আকার ধারণ করে। জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে যান তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান। এর আগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল 5টার পর বক্তব্য শুরু করেন জামায়াত আমির। 5টা 20 মিনিটের দিকে প্রথমবার অসুস্থ হলে নিচে পড়ে যান। এর কিছুক্ষণ পর মঞ্চের অন্য নেতাদের সহযোগিতায় তিনি উঠে দাঁড়ান। এ সময় নেতারা তাকে ধরে রাখেন। তার খোলা মাথায় বাতাস করেন কেউ কেউ। 5টা 23 মিনিটে আবার বক্তব্য শুরু করেন তিনি। 1 মিনিট বক্তব্য না দিতেই ফের অসুস্থ বোধ করলে ক্ষণিকের জন্য বক্তৃতা বন্ধ করেন। এরপর ডান হাত দিয়ে বুক চেপে ধরেন এবং তাকে পড়ে যেতে দেখা যায়। এ সময় অন্য নেতারা চারপাশ থেকে তাকে ধরে বসিয়ে দেন। বসা অবস্থাতেই বক্তৃতা চালিয়ে যান। আমাদের নতুন সংবিধান লাগবে, গণপরিষদ নির্বাচন লাগবে। 72-এর মুজিববাদী সংবিধানকে একপাশে রেখে কোনোদিন বাংলাদেশপন্থী বাংলাদেশ সম্ভব নয়। এ কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরা অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমাদের নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন লাগবে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। সার্জিস বলেন, 1 জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাইয়ে উপনীত হয়েছি, কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। গোপালগঞ্জে এখনো তারা আস্তানা গেড়ে বসে আছে। তারা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয়। এ মুজিববাদ একটি আদর্শ। শুধু আইনিভাবে এদের মোকাবেলা করা যাবে না, আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ভাবেও এদের মোকাবেলা করতে হবে। আমাদের রাজনৈতিকভাবে মতভেদ থাকতে পারে, কিন্তু এ মুজিববাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে নতুন করে মুজিববাদী ভারতপন্থী
শক্তিগুলো সক্রিয় হচ্ছে একথা জানিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশে বাংলাদেশপন্থী ব্যতীত কোনো দেশপন্থী কোনো বাদপন্থী শক্তির জায়গা হবে না। গত জুলাই আগস্টে হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছেন। একথা স্মরণ করে সার্জিস আলম বলেন, আজ হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে আছেন। গত আগস্টের 5 তারিখে আমাদের যে স্বপ্ন ছিল আরেক আগস্ট আসতে চলেছে, আমাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না, আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে খুনি শেখ হাসিনার বিচারের রায় হতেই হবে, সেই রায় কার্যকর আমরা দেখতে চাই। বিচার বিভাগকে কোনো দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না, আবার আইন শৃঙ্খলা বাহিনীকেও কোনো দলের তোষামতকারী হিসেবে দেখতে চাই না বলেও জানান তিনি। এবার ব্রিক্সকে যে হুমকি দিলেন ট্রাম্প। আবারও ব্রিক্সের সদস্য দেশগুলো থেকে পণ্য আমদানির ওপর 10% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি বলেন, যদি এই দেশগুলো প্রকৃত অর্থে কোনো অর্থবহ জোট গঠন করে তাহলে সেটি খুব দ্রুতই ভেঙে যাবে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে তিনি এসব কথা বলেন। ট্রাম্প বলেন, 6টি দেশের গোষ্ঠী ব্রিক্সের কথা শুনে আমি তাদের খুব আঘাত করলাম। যদি তারা সত্যিকারের অর্থবহ কিছু গঠন করে তবে সেটা খুব দ্রুতই শেষ হবে। আমরা কখনো কাউকে আমাদের সঙ্গে খেলা করতে দিতে পারি না। ট্রাম্প জানান, বৈশ্বিক রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের অবস্থান রক্ষা করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি চালু করতে কখনোই দেবেন না। ট্রাম্প 6 জুলাই ঘোষণা করেন যে নতুন শুল্ক সেই সব দেশের ওপর প্রযোজ্য হবে যারা ব্রিক্সের তথাকথিত অ্যান্টি আমেরিকান নীতির সঙ্গে নিজেদের সংযুক্ত করেছে। এরই মধ্যে G7 ও G20-র মতো বড় অর্থনীতির ফোরামগুলো বিভক্তি ও যুক্তরাষ্ট্রের আমেরিকা ফার্স্ট নীতির কারণে দুর্বল হয়ে পড়েছে। এ অবস্থায় ব্রিক্স নিজেকে বহুপাক্ষিক কূটনীতির জন্য একটি বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপন করছে। ট্রাম্প বারবার প্রমাণ ছাড়াই দাবি করে আসছেন যে ব্রিক্স গঠনের উদ্দেশ্যই হচ্ছে যুক্তরাষ্ট্র ও ডলারের বৈশ্বিক ভূমিকার ক্ষতি করা। তবে ব্রিক্স নেতারা এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।